গুড মর্নিং এভরিওয়ান। বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে আমরা আ যে টপিকস নিয়ে আলোচনা করব তা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো সবার আগে তোমাদের একটা কথা আমি বলে রাখি যে এই ভিডিওটি কিন্তু সবার জন্যে নয়। বিশেষ করে যারা ভালো স্টুডেন্ট, যারা পুরো সেমিস্টারটা ঠিকঠাক করে পড়াশোনা করেছে, একটা এক্সামের জন্য ফুলি প্রিপারেশন নিয়েছে, তাদের জন্য তো মোটেই এই ভিডিওটি নয়। এই ভিডিওটা তাদের জন্য যারা পুরো সেমেস্টারটা পড়াশোনা করতে পারেনি, এখন সামনেই পরীক্ষা, খুব একটা বেশি সময়ও নেই। তাহলে তারা চাইছে যে যেভাবেই হোক যদি পাস মার্কসটা উঠে যায় তাহলে অনেক হয়ে যাবে। এখন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে আমার করা, যে পাস মার্কসটা এই কম সময়ের মধ্যে কিভাবে আমরা তুলতে পারি, বা কোন চ্যাপ্টার বা টপিকস আছে যেগুলাকে হয়তো আমরা একটু প্র্যাকটিস করে কিংবা কম বুদ্ধির কাজে লাগিয়েই আমরা কিন্তু পাস মার্কসটা তুলতে পারি। ঠিক আছে? তো সেগুলোই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তো তোমাদেরকে বলে রাখি, বা তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে তাতে 40 মার্কসের কোয়েশ্চেন হচ্ছে। এখন এই 40 মার্কসের মধ্যে তোমাকে পাসিং মার্কস হিসেবে 12 নাম্বার কিন্তু তুলতেই হবে। ঠিক আছে? তুমি যদি 12 নাম্বার তুলে থাকো তাহলে তুমি পাস আউট হয়ে যাচ্ছ। এখন কোয়েশ্চেন হচ্ছে যে তুমি 12 নাম্বার তুলবে কিভাবে? লক্ষ্য করে দেখো যে তোমরা 3rd সেমিস্টার যেটা দিয়েছিলে, গত সেমিস্টার পরীক্ষা, সেটা কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন প্যাটার্নে হয়েছিল। তাই না? এখন 4th সেমিস্টারটা এমসিকিউ কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে না। যে তুমি তুক্কা লাগিয়ে তুমি পাস আউট করে যাবে বা তুমি 12 মার্কস তুলে দেবে। এটাও কিন্তু সম্ভব নয়। কারণ এখানে তোমাকে যা লিখতে হবে সব কিন্তু অ্যান্সার আকারে, অর্থাৎ বড়, বড় কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 2, 3, 5 বা যেমনই কোয়েশ্চেন প্যাটার্ন থাকুক, তোমাকে কিন্তু কিছু না কিছু লিখতে হবে। ঠিক আছে? এখন তোমার তো পুরো সেমিস্টার পড়া নেই, প্র্যাকটিস নেই। তাহলে তুমি এই রকম অবস্থায় তুমি কিভাবে তাহলে 12 নাম্বার তুমি তুলবে? দেখো, তোমার কাছে 12 নাম্বার তোলাটাও কিন্তু এখন অনেক বিশাল ব্যাপার। তাহলে অবশ্যই তোমাকে এই সময় একটু কনসেনট্রেট দিতে হবে, যে তোমাদেরকে একটু ভাবতে হবে যে আমি 12 নাম্বারটা তুলবো কিভাবে? বা কোন চ্যাপ্টার আছে, কোন টপিকস আছে, কোন অঙ্ক যেগুলা কিন্তু পড়ার চান্স অনেকটা বেশি, যেগুলো আমরা সহজের মধ্যে করতে পারবো। ঠিক আছে? এরকম কিছু তোমাকে একটা কিন্তু স্ট্র্যাটেজি অবশ্যই বানাতে হবে। না হলে তুমি এই কদিনে বা এই ২-৪ দিনে তুমি অবশ্যই কিন্তু কিচ্ছু করতে পারবে না। তাহলে অবশ্যই তোমাদেরকে আমি আজকে কিছু কোশ্চেন বা কিছু চ্যাপ্টার সম্পর্কে বলব, যেগুলো তোমাদেরকে আমি প্র্যাকটিস করতে বলব, যে এই কম সময়ে তোমরা যদি এগুলো করে থাকো তাহলে অবশ্যই কিন্তু পাস মার্কস যেটা, অর্থাৎ 12 মার্কস নাম্বার কিন্তু প্রত্যেকেই তুলতে পারবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে, এবং যেভাবে তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে? বা যেভাবে তোমাদেরকে আমি করতে বলবো, অবশ্যই কিন্তু তোমরা সেই মতোভাবে করো বা সেই মতোভাবে প্র্যাকটিস করবে। এখন দেখো, পাস মার্কস যেটা 12 যেটা বলছি আমি, তুলতে হলে তোমাকে কিন্তু কিছু লিখতে হবে, কিছু প্র্যাকটিস করতে হবে। বারবার করে কিছু তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? কিছুগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করে একটা প্রিপারেশন নেবে, মোটামুটি একটা প্রিপারেশন, এবং যে চ্যাপ্টারগুলোকে আমি তোমাদেরকে টার্গেট করতে বলবো, সেই চ্যাপ্টার থেকে তোমরা শুধুমাত্র করবে। ঠিক আছে? যেমনটি বলবো তার বাইরে কিন্তু করবে না। ঠিক আছে? সেই মতোভাবে করবে এবং ঠিকঠাক করে প্র্যাকটিস করে মোটামুটি একটা প্রিপারেশন নিতে হবে। যে প্রিপারেশনটা তোমাদের কিন্তু ওই পাসিং মার্কসটা অবশ্যই কিন্তু তোমরা তুলতে পারবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো সবার ১ম এ তোমাদের যদি সিলেবাসের কথা বলি, তাহলে তোমাদের সিলেবাসটা আল্টিমেটলি ৩ টে ইউনিটে ডিভাইড করা হয়েছে। ইউনিট 1 এ সেখানে তোমাদের ভেক্টর অ্যালজেব্রা থেকে শুরু করে ভেক্টর প্রোডাক্ট, দিক কোসাইন, দিক অনুপাত, স্ট্রেট লাইন, এইসব চ্যাপ্টারগুলো রয়েছে। আর ইউনিট 2 যদি তুমি দেখো তাহলে সেখানে ইন্টিগ্রেশনের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো কিন্তু পরপর স্টেপ বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে। এবং ইউনিট 3 যদি কথা বলো তাহলে সেখানে তোমার একটাই চ্যাপ্টার, সেটা হচ্ছে এলপিপি, অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং রয়েছে। এখন আমি তোমাদেরকে যদি বলি যে এত চ্যাপ্টারের মধ্যে তুমি কোন চ্যাপ্টারগুলো করবে, তাহলে তোমাকে পাস মার্কস হিসেবে যে চ্যাপ্টারটা করতে হবে বা যে ইউনিটটা তোমাকে করতে হবে, তো সেটা সবার ১ম এ হচ্ছে আমি বলব ইউনিট 3। ইউনিট 3 তে তোমরা প্রত্যেকেই জানো যে লিনিয়ার প্রোগ্রামিং রয়েছে, রৈখিক প্রোগ্রামবিধি এলপিপি। এখান থেকে তোমরা জানো যে ৫ মার্কসের কোয়েশ্চেন থাকবে। এখন ৫ মার্কসের কোয়েশ্চেনটা তোমাদেরকে ডিভাইড করা থাকছে। ২ নাম্বারের একটা কোয়েশ্চেন এবং ৩ নাম্বার একটা কোয়েশ্চেন। এবং ২ নাম্বার একটা কোয়েশ্চেন যে তোমাকে দেবে, তার জন্য তোমাকে ২ টো অপশন দেওয়া হবে। তুমি চুজ করে একটা অপশন করতে পারবে। এখন ৩ নাম্বারে একটা করতে হবে। ৩ নাম্বারে কিন্তু তোমাকে অল্টারনেটিভ হিসেবে আরেকটা কোয়েশ্চেন দেওয়া থাকবে। তাহলে আল্টিমেটলি তোমাকে ২ নাম্বার একটা এবং ৩ নাম্বার একটা তোমার কোয়েশ্চেন করতে হচ্ছে। ওকে? আ তো চলো সবার ১ম এ ২ নাম্বারের কোয়েশ্চেনগুলো একটু দেখি। আচ্ছা, তোমাদেরকে আমি সাজেশনে দিয়েওছিলাম যে এই ২ নাম্বারের কোয়েশ্চেনের মধ্যে সবচেয়ে আসার চান্স যেগুলো রয়েছে, সেখানে তোমাকে একটা ডেফিনিশন টাইপের কোয়েশ্চেন দিতে পারে। ধরো, রৈখিক প্রোগ্রাম বিধি আ কাকে বলে? বিস্ময় তারতক্য বলতে কী বোঝো? রৈখিক প্রোগ্রাম বিধির ২ টি সুবিধা লেখো, ২ টি সীমাবদ্ধতা লেখো। এই টাইপের তোমাকে একটা ডেফিনিশন টাইপের কোয়েশ্চেন দিতে পারে। যদি না দেয়, তাহলে কিন্তু তোমাকে একটা হয়তো সমস্যা দিয়ে দেবে। সেই সমস্যাটা তোমাকে হয়তো প্রান্তিক বিন্দু, মানে কর্নার পয়েন্ট যেগুলো থাকে, সেই কর্নার পয়েন্টগুলো তোমাকে বের করতে হতে পারে। না হলে তোমাকে ছবিটা আঁকতে দিতে পারে। তাহলে এই ৩ টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাকে আল্টিমেটলি দিতে পারে।
আমি বলব তোমার ডেফিনিশন টাইপের যেগুলো কোয়েশ্চেনগুলো রয়েছে, সেই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন রৈখিক প্রোগ্রামবিদ্যা কাকে বলে, এর 2টি সুবিধা লেখো, 2টি সীমাবদ্ধতা লেখো, বিশ্বস্ত অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন কাকে বলে, এগুলো সব কিন্তু আমি তোমাদেরকে দেখো ওই চ্যানেলে তুমি যদি ভিডিওগুলো দেখো এখানে সব কিন্তু করিয়ে দিয়েছি। তাহলে তোমরা সেখান থেকে পেয়ে যাবে, কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি আমি দিয়েছি মনে হয়, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে এই টাইপের তোমাকে একটা 2 নম্বরের কোয়েশ্চেন দিবে, তাহলে তুমি অবশ্যই কিন্তু এই কর্নার পয়েন্ট কীভাবে বের করতে হয়, ঠিক আছে? এই কর্নার পয়েন্ট বের করা অর্থাৎ প্রান্তিক বিন্দু কীভাবে বের করতে হয়, অবশ্যই তোমাকে 1টি হলেও বা 1 থেকে 2টি হলেও তোমাকে কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে যে এইভাবে বের করতে হয়। তুমি প্রসেসটা জেনে রাখো, তোমাকে বেশি প্র্যাকটিস করার দরকার নেই। ওকে? আর ডেফিনিশন টাইপের যেগুলো বললাম, তাহলে ডেফিনিশন টাইপেরগুলো অবশ্যই করবে। আর তার সাথে তোমাকে ছবি, এলপিপি যে ছবি আঁকতে হয়, সেই ছবিটা তোমাকে আঁকতে শিখতে হবে। এবার ছবিটা বিশাল কিছু ব্যাপার নয়, ঠিক আছে? স্ট্রেট লাইনের ছবি তোমরা প্রত্যেকেই আঁকতে জানো, তাহলে এই ছবিটা আঁকতে হবে। তাহলে এই 3 টাইপের তুমি যদি 1টা 2টো করে প্র্যাকটিস করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তুমি এই 2 নাম্বার কোয়েশ্চেনটা অবশ্যই টার্গেট করতে পারবে। তাহলে 2 নাম্বার তোমার পকেটে থাকছে। এবার চলো 3 নম্বর কোয়েশ্চেন দিকে যাওয়া যাক। তো 3 নম্বরের কোয়েশ্চেনগুলো এলপিপি থেকে যেরকমভাবে থাকে তা হচ্ছে, 1 নম্বর হচ্ছে তোমাকে একটা বড় বিবৃতি দিয়ে দেবে। দিয়ে বলবে যে এটাকে সমস্যা আকারে প্রকাশ করো। এখন আমি বলব যে যদি বিবৃতি বড় একটা দিয়ে দেয়, দিয়ে সমস্যা আকারে প্রকাশ করতে বলে, আমি বলব যে ওরকম কোয়েশ্চেন তোমরা কিন্তু টার্গেট করবে না। ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন তোমাকে কেমন দিতে পারে, যে তোমাকে সমস্যাটা দিয়ে দিবে, সেটাকে তোমাকে আগে গ্রাফে প্লট করতে হবে, মানে তার ছবি আঁকতে হবে। দিয়ে তোমাকে চরম মান না হলে অবমান যেকোনো একটা বের করতে হতে পারে। কিংবা তোমাকে ছবি এঁকেও তোমাকে চরম অবমান হয়তো বের করতে বলল না, ছবি আঁকলেই যথেষ্ট। তাহলে তাই করবে। এবং চরম মান, অবমান যদি বের করতে হয়, তাহলে আমি বলব যে 2টি অঙ্ক ধরো। এই সমস্যা আকারে দেওয়া সেরকম 2টি অঙ্ক ধরো, যেখানে চরম মান কীভাবে বের করছে, কতটুকু ছবি আঁকতে হবে, কী ভাষা লিখতে হবে, সেটা একবার একটা অঙ্ক প্র্যাকটিস করো ঠিকঠাক করে বুঝে, বুঝে। অবমান কীভাবে বের করতে হয়, সেরকম একটা অঙ্ককে ধরো, একটা অঙ্ক ধরে ঠিকঠাক করে প্র্যাকটিস করো। ওই একটি অঙ্ক প্র্যাকটিস করো, খুব একটা বেশি করার দরকার নেই। চরম মান কীভাবে বের করতে হয়, অবমান কীভাবে বের করতে হয়, তার প্রসেসগুলো কী, কী রয়েছে, তাহলে ওই প্রসেসগুলো তুমি দেখো যে কীভাবে ছবি আঁকবো, কীভাবে চরম মানটা, কীভাবে অবমানটা, কীভাবে প্রান্তিক বিন্দুগুলো বের করতে হয়। জাস্ট একটি অঙ্ক করে ধরো, সেটা ঠিকঠাক করে প্র্যাকটিস করো এবং প্রসেসটা খেয়াল রাখো। আর বেশি কিছু প্র্যাকটিস করার দরকার নেই। ঠিক আছে? এই মুহূর্তে বেশি কিছু প্র্যাকটিস করলে গুলিয়ে ফেলবে। তাহলে একটা করে অঙ্ক চরম মানের করো, অবমানের প্রান্তিক বিন্দু কীভাবে নির্ণয় করো সেটা জেনে রাখো। আর ডেফিনিশন টাইপের কিছু কোয়েশ্চেন মুখস্থ রাখো, যেগুলো তোমাদেরকে বললাম। ব্যাস, এলপিপি থেকে কিন্তু 5 এ 5 তুমি, এবং যে কেউ এখান থেকে কিন্তু 5 নাম্বার কেউ ছাড়ে না, প্রত্যেকেই পায়। সে যেমন তেমন যেমনি স্টুডেন্ট হোক, প্রত্যেকে কিন্তু 5 নাম্বার এখান থেকে তোলে। তাহলে এগুলো যদি তুমি ঠিকঠাক করে করো, তাহলে তুমি 5 এ 5 পাচ্ছ। তাহলে তোমার 5 নাম্বার হাতে থাকছে। ঠিক আছে? তো আমি বলব অবশ্যই এলপিপি থেকে টার্গেট করো এবং 5 এ 5 তোলো। ঠিক আছে? পাস করতে গেলে অবশ্যই এই চ্যাপ্টার থেকে তোমাকে 5 এ 5 তুলতেই হবে। নাহলে তুমি আর বাকি জায়গা থেকে পারবে না। ঠিক আছে? তাহলে আমি ধরলাম যে 5 নাম্বার তুমি এখান থেকে পাচ্ছ। ঠিক আছে? আচ্ছা। এবার চলো ইউনিট 2 র দিকে একটু যাওয়া যাক। তো ইউনিট 2 তে আল্টিমেটলি কি রয়েছে? ইউনিট 2 তে আল্টিমেটলি রয়েছে বিভিন্ন টাইপসের ইন্টিগ্রেশন এবং ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন। তাই তো? এছাড়া কিন্তু আর ইউনিট 2 তে আর কিছু অন্য কিছু বলেনি, হ্যাঁ? তো এখন এই ইউনিট 2 থেকে তোমরা কি করবে না, ইন্টিগ্রেশনের সমস্ত ফর্মুলাগুলো কিন্তু একটু মুখস্থ রাখবে। ঠিক আছে? মানে ইন্টিগ্রেশন sin x এর ফর্মুলা কি, আর cos x এর ফর্মুলা কি, tan x এর ফর্মুলা কি, এবং ইন্টিগ্রেশন যাবতীয় যা ফর্মুলা আছে, ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখবেন। ঠিক আছে? যদি সোজা সাপটা ইন্টিগ্রেশন পরীক্ষাতে দিয়ে দেয়, তাহলে কিন্তু ফর্মুলাগুলো ইউজ করে প্রত্যেকে কিন্তু করার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন থেকে মোটামুটি ফর্মুলাগুলো তোমরা খেয়াল রাখো। আর যে প্রসেসগুলো, যে ইন্টিগ্রেশনগুলো কিভাবে ভাঙতে হয়, এই টাইপের একটু আধটু দেখে রাখো। যেমন বাই পার্টস আছে, সাবস্টিটিউট মেথড আছে, হ্যাঁ? তাহলে এরকম কিছু একটু আধটু কিন্তু তোমরা দেখে রাখবে। যে যদি সোজা সাপটা দেয়, তাহলে কিন্তু আমরা করার চেষ্টা করব বা আমরা নামাবার চেষ্টা করব। ঠিক আছে? এখন ওই ইন্টিগ্রেশন বা ইউনিট 2 র একটা চ্যাপ্টার তোমাদেরকে বলি, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, যেটা আমি কিছুদিন আগেই তোমাদেরকে করাচ্ছিলাম। তো ওই চ্যাপ্টার থেকে 2 মার্কসের একটা কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে থাকবেই। ঠিক আছে? তো তোমরা যদি ডেফিনাইট ইন্টিগ্রাল অর্থাৎ নির্দিষ্ট সমাকল করতে পারো, অর্থাৎ ইন্টিগ্রেশন ভেঙে তার আপার এবং লোয়ার লিমিটগুলো কিভাবে পুট করে ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করতে হয়, তোমরা যদি জেনে থাকো, তাহলে কিন্তু এই 2 নাম্বার কোয়েশ্চেনটা তোমরা কিন্তু পারবে। ঠিক আছে? কারণ ওইখানে যে ছবিটা তোমাদেরকে আঁকতে দেয়, সেটা কিন্তু সোজা একটা x অক্ষ বরাবর হতে পারে, না হলে y অক্ষ বরাবর সীমাবদ্ধ কোনো একটা অঞ্চল হবে। সেই অঞ্চলের ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে হবে। সেটা হয়তো x অক্ষ বরাবর যদি হয়, তাহলে লোয়ার আপার লিমিটগুলো তোমাকে x অক্ষ বরাবর নিতে হয়, এবং যদি y অক্ষ বরাবর বাউন্ডেড হয়, তাহলে y অক্ষ বরাবর লোয়ার আপার লিমিটগুলো নিতে হয়, এবং খুব সহজেই তোমরা কিন্তু বের করতে পারবে। তার জন্য তোমাকে কিছুগুলো ছবি মনে রাখতে হবে। অধিবৃত্তের ছবি, বৃত্তের ছবি, ঠিক আছে? স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকলে কিভাবে ছবিগুলো আঁকবে তোমরা, হ্যাঁ? তাছাড়া কার্ভের ছবি, এরকম কিছু ছবি তোমাদেরকে একটু জেনে রাখতে হবে যে কোন ছবিগুলো থাকতে পারে। আর tan x এর ছবি কেমন হয়, sin x এর কার্ভ, sin x এর আর cos x এর কার্ভগুলো কেমন হয়, একটু আধটু এই সম্পর্কে একটু নলেজ রাখবে।
আর বাকি এক্স অক্ষ ওয়াই অক্ষ দ্বারা যে বাউন্ডেড হবে সেই বাউন্ডেড রিজনটা তোমার ক্ষেত্রফলটা বের করতে হবে ডেফিনেট ইন্টিগ্রালস ইউজ করে। আমি বলব খুব সহজেই তোমরা করতে পারবে। তুমি আমার যদি ভিডিওগুলো দেখে থাকো তাহলে দেখবে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলো বই রয়েছে সেগুলো দেখবে কীভাবে কিন্তু বাউন্ডারি রিজনটা হচ্ছে এবং তার ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করছি। খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তাহলে আমি বলব যে ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলের উপর নির্দিষ্ট সমাকলন যে 2 মার্কসের কোশ্চেন থাকবে সেটা কিন্তু সোজাসাপটে থাকবে। আমি বলব যে তোমরা ওটা টার্গেট করো। দেখবে খুব সহজে মধ্যে পারবে। যদি ইন্টিগ্রেশন করতে পারো অবশ্যই তাহলে মানগুলো পুট করে তুমি ভ্যালুটা বের করতে পারবে না। ছবিতে তুমি একটা খসড়া ছবি আঁকলেই হলো, রাফলি একটা ছবি আঁকলেই হলো। তোমার ছবি দ্বারা তো পারফেক্ট আঁকারও দরকার নেই। মোটামুটি একটা ছবি এঁকে ক্ষেত্রফলটা বের করতে প্র্যাকটিস করো। ২-৪ বার করো, ২-৩টি অঙ্ক করো, দেখবে মাথায় ঢুকে যাবে। ওকে? তাহলে আমি আশা করছি যে এখান থেকে তোমরা ২ নম্বর টার্গেট করছো। তাহলে এলপিপি থেকে ৫, এখান থেকে ২, অল টোটাল কিন্তু ৭ নাম্বার তোমাদের হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা। এরপর যদি ইউনিট 1 এ যাই, তাহলে ইউনিট 1 এ তোমাদের ভেক্টর এলজেব্রা, ভেক্টর প্রোডাক্ট বা দিক কোসাইন দিক অনুপাতগুলো যে চ্যাপ্টার ৩ টাতে রয়েছে, সেই ৩ টা চ্যাপ্টারে আমি বলব তোমাদের জাস্ট ফর্মুলাগুলো কিন্তু তোমরা দেখে রাখো। ঠিক আছে? ফর্মুলাগুলো যদি তুমি ঠিকঠাক করে দেখে রাখো, তাহলে দেখবে ২ নম্বরে সেখান থেকে যে কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো তুমি করতে পারবে কিন্তু। ঠিক আছে? ২ নম্বর সম্বন্ধে তোমাদের ২ টা কোশ্চেন থাকতে পারে, তাহলে সেই কোশ্চেনগুলো কিন্তু তুমি অ্যাটেম্প্ট করতে পারবে। যদি ফর্মুলাগুলো তোমরা মনে রাখো তবে। যেমন ধরো একক ভেক্টর নির্ণয় করা ফর্মুলা, স্কেলার ভেক্টর উপাংশ নির্ণয় করা ফর্মুলা, অভিক্ষেপ মানে প্রজেকশন, ২ টা ভেক্টরের গুণ, সেটা ডট গুণ হতে পারে, ক্রস গুণ হতে পারে। ২ টা ভেক্টর বা ৩ টা ভেক্টর কখন একতলীয় হয় তার শর্ত কী? ২ টা ভেক্টর কিংবা ৩ টা ভেক্টর কখন সমরেখা হয় তার কন্ডিশন কী? কিংবা দিক কোসাইন ডিরেকশন, কোসাইন ডিরেকশন রেশিওকে সেখান থেকে তোমাদের বেশ কয়েকটা ছোট, ছোট ফর্মুলা রয়েছে। তোমাকে ৩ টা কোণ হয়তো অ্যাঙ্গেল দিয়ে বলবে যে এগুলো কি দিক কোসাইন হতে পারে? তাহলে সেগুলো তুমি কীভাবে যাচাই করবে? তাহলে এই ৩ টি চ্যাপ্টার থেকে বেসিক কনসেপ্টটা অর্থাৎ তোমাকে ছোট, ছোট সূত্রগুলো মুখস্থ রাখো। ঠিক আছে? তাহলে ঐরকম কোশ্চেন যদি পরীক্ষাতে দিয়ে দেয়, এরকম ছোট, ছোট কোশ্চেন হয়তো তোমাকে একক ভেক্টর নির্ণয় করতে হতে পারে। সেখানে বলল যে একতলীয় হবে, সেটা তুমি প্রুভ করো। তাহলে ছোট, ছোট কোশ্চেন কিন্তু থাকতেই পারে। তোমাদের থাকবে, অবশ্যই থাকবে, না থাকা নয়, থাকবে। তাহলে তুমি ছোট, ছোট কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু দিতে পারবে। যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু ২ নাম্বার এখান থেকে তুমি টার্গেট করতে পারবে। ঠিক আছে? তাহলে বলব এই ছোট কয়েকটা সূত্র যেগুলো ৩ টে চ্যাপ্টার থেকে রয়েছে, সেই সূত্রগুলো তোমরা একটু মুখস্থ করে নাও। ঠিক আছে? আর পারো তো ২-৪ টা অঙ্ক একটু প্র্যাকটিস করে নাও যে কীভাবে একক ভেক্টর নির্ণয় করব, কীভাবে আমরা প্রোডাক্টগুলো করে থাকবো। ঠিক আছে? ক্রস হোক, সেটা ডট প্রোডাক্ট হোক। তাহলে এই ছোট, ছোট কিন্তু সূত্রগুলো মুখস্থ রেখে ২-৪ টি অঙ্ক তোমরা ছোট, ছোট অঙ্ক প্র্যাকটিস করো। বেশি বড় অঙ্ক প্র্যাকটিস করার মোটেই একদম দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি এখান থেকে প্র্যাকটিস করলে তোমরা ২ নাম্বার পাবে। ঠিক আছে? আর তাছাড়া বড় কোশ্চেন তোমরা যদি টার্গেট করবো বলো, তাহলে তোমাদের একটা সাজেশন দেখো দিয়েছি আমি ভেক্টর বীজগণিত থেকে। তাহলে চেষ্টা করলে তোমরা ওইগুলো করতে পারো, প্র্যাকটিস করতে পারো। পড়ার চান্স কিন্তু অনেকটা বেশি। এইজন্যই কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা ইউনিট 1 এর আমরা স্ট্রেট লাইন যে সরলরেখা চ্যাপ্টারটি রয়েছে, ত্রিমাত্রিক দেহের সরলরেখা, সেখান থেকে আমরা কিছুগুলো কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে? তো এই সরলরেখা থেকে ত্রিমাত্রিক দেশের সরলরেখা এবং দিক কোসাইন দিক অনুপাত এই দুটো একসাথে তোমাদের থাকবে। মানে অর্থাৎ ২ নম্বরে একটা কোশ্চেন থাকবে, দিক কোসাইন থেকে একটা হয়তো থাকবে, আর ত্রিমাত্রিক দেশের সরলরেখা থেকে একটা থাকবে। তো দিক কোসাইন দিক অনুপাত থেকে তুমি যদি না করবে টার্গেট তো ছেড়ে দাও। ত্রিমাত্রিক দেশের সরলরেখা থেকে একটা কোশ্চেন থাকতে পারে। সেটা হয়তো মধ্যবর্তী দুটি সরলরেখার অ্যাঙ্গেল বের করতে হতে পারে। ঠিক আছে? এরকম টাইপের কিন্তু কোশ্চেন থাকতে পারে। তাহলে ত্রিমাত্রিক দেশের সরলরেখা থেকে আল্টিমেটলি তুমি ২ নম্বরে একটা কোশ্চেন পাচ্ছ। আর ৪ নাম্বারে কিন্তু ২ টা কোশ্চেন থাকবে। বলে রাখি যে ৪ নাম্বারে ২ টা কোশ্চেন করতে হবে। তার মধ্যে একটা হয়তো দিক কোসাইন দিক অনুপাত থেকে থাকবে। আর ২ টো কোশ্চেন থাকবে স্ট্রেট লাইন থেকে। মানে সরলরেখা থেকে। এখন এই ৩ টের মধ্যে ২ টো করতে হবে। তাহলে দিক কোসাইনটা তুমি যদি টার্গেট না করো তো বাদ দাও। তুমি সরলরেখা থেকে যদি ঠিকঠাক করে যদি প্র্যাকটিস করো, তবু তো তুমি ২ টো অর্থাৎ ৮ নাম্বার এখান থেকে তুমি টার্গেট করতে পারবে। তাই না? তাহলে দিক কোসাইন দিক অনুপাত থেকে বড় কোশ্চেন টার্গেট করার দরকার নেই। সেখান থেকে তুমি আ পারো তো শর্ট কোশ্চেন দেখবে। আর না হলে ত্রিমাত্রিক দেহের সরলরেখা চ্যাপ্টার থেকে তুমি বড় কোশ্চেন টার্গেট করো। অর্থাৎ ৪ নাম্বার যে ২ টো কোশ্চেন থাকবে, সেই ২ টো কোশ্চেন তুমি চেষ্টা করবে ঠিকঠাক করার। ঠিক আছে? এখন করবে কিভাবে দেখো, তোমাদের স্ট্রেট লাইনে যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেগুলো বিভিন্ন পার্ট, পার্ট করে দেওয়া রয়েছে। ঠিক আছে? বিভিন্ন পার্টে ডিভাইড করা রয়েছে। এখন তুমি প্রত্যেক পার্ট থেকে একটি করে অঙ্ক তোলো। ঠিক আছে? একটি করে অঙ্ক তোলো এবং সেগুলোকে ঠিকঠাক করে করো। দেখো, স্ট্রেট লাইনে যে সমীকরণ বা ত্রিমাত্রিক দেহের সরলরেখার যে সরলরেখার সমীকরণগুলো, সেটা কিন্তু ২ রকমের হয়। একটাকে ভেক্টর সমীকরণ বলে, একটা কার্তেশীয় সমীকরণ বলে। তো এখানে তোমাদের কিন্তু একটা শিখতে হবে যে কার্তেশীয় সমীকরণ থেকে কীভাবে ভেক্টর সমীকরণ কনভার্ট করা যায়, কীভাবে কার্তেশীয় সমীকরণ থেকে ভেক্টর হলো, এবার ভেক্টর থেকে কীভাবে কার্তেশীয় সমীকরণ কনভার্ট করা যায়। এই কনভার্টটা কিন্তু অবশ্যই শিখবে। পরীক্ষাতে কিন্তু যেরকম ফর্মে তোমাকে দিবে, সেরকম ফর্মে অ্যান্সার নাও চাইতে পারে। তাহলে কনভার্ট করতে তোমাকে শিখতে হবে। তাই সর্বপ্রথম এটা করো। ঠিক আছে? এরপরে তুমি প্রত্যেকটা পার্টের একটি, একটি করে অঙ্ক তোলো। ধরো একটা পার্ট থেকে তুমি তুললে যে পার্টে তোমাকে হয়তো ২ টো সরলরেখার মধ্যবর্তী কোণটা বের করতে বলছে। তাহলে তুমি একটা সেরকম কোশ্চেন লিখো যে ২ টো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা তুমি কীভাবে নির্ণয় করবে। ঠিক আছে? তাহলে একটি অঙ্ক
প্র্যাকটিস করো, মানে প্রসেসটা জানো যে কীভাবে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা নির্ণয় করতে হয়। একই রকমভাবে দুটো সরলরেখার মধ্যবর্তী তোমাকে দূরত্ব বা ডিসট্যান্স হয়তো বের করতে দিয়েছে। সেখানে দুটো সরলরেখা হয়তো কার্তেশীয় ফরম্যাটে দেওয়া আছে, কেউ ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে। তো আমি বললাম যে তোমাদেরকে ওই কনভার্ট করতে শিখতে হবে, যে ভেক্টর থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে ভেক্টর। এই ফরম্যাটটা কিন্তু তোমাকে কনভার্ট করতে শিখতে হবে। তারপরে দুটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব তোমাকে বের করার যথেষ্ট ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলা এপ্লাই করে তুমি খুব সহজেই দূরত্ব বের করতে পারবে। কিংবা জিজ্ঞাসা করতে পারে যে দুটি সরলরেখা পরস্পর ছেদি কিনা, তুমি যাচাই করো। এবার তারও প্রসেস রয়েছে কীভাবে তুমি সেটা দেখাবে। এবার যদি পরস্পর ছেদি হয় তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করবে, এরকম কোশ্চেন থাকতে পারে। একটা বিন্দু থেকে কোনো সরলরেখার উপর ধরো একটা লম্ব টানা হলো, তাহলে লম্বের যে পাদবিন্দুরা, সেই পাদবিন্দুর স্থানাঙ্ক কী, ওই লম্ব দূরত্বটা কী হবে, ওই লম্বের সমীকরণ কী হবে, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা তোমাকে দেবে। তাহলে আমি এই জন্য বলছি যে প্রত্যেকটা পার্ট থেকে একটা একটা করে কোশ্চেন তোলো। সেই ওই একটি একটি কোশ্চেন তুলে একটি একটি করে নাও, যে কীভাবে আমি লম্ব দূরত্ব বের করব, কীভাবে আমি মধ্যবর্তী দূরত্ব বের করব, কীভাবে মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করব, কীভাবে পরস্পর ছেদি কিনা যাচাই করব। একটি একটি করে অঙ্ক করে তোমরা প্রসেসটা শুধু জেনে রাখো। পরীক্ষাতে স্ট্রেট লাইন থেকে যে কোশ্চেন থাকবে তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। তো প্রসেসটা মনে রাখো, তারপরে দেখবে তোমরা করতে পারছো কি পারছো না। ঠিক আছে? তাহলে আমি বলব যে স্ট্রেট লাইন থেকে যে 8, 2, 10 নাম্বার তোমাদের থাকছে, তাহলে স্ট্রেট লাইন থেকে তুমি অবশ্যই ওই 10 নাম্বারে টার্গেট করো ঠিকঠাক করে। ঠিক আছে? এলপিপি থেকে 5 হলো 15, আর ভেক্টর এলজেব্রা বা দিক কোসাইন দিক অনুপাত ধরো, সেখান থেকে তুমি যদি 4 নাম্বার ধরে রাখো তাহলে মোটামুটি 17-18 নাম্বার হয়ে যাচ্ছে। এখন তোমার টার্গেট 40 না, তোমার টার্গেট হচ্ছে 17-18 নাম্বার। এটা কিন্তু আমি ঠিকঠাক করে করব। তাহলে দেখবে কাটশিট করে তোমার 12 চলে আসবে। ঠিক আছে? তোমাদেরকে অবশ্যই কিন্তু বলে রাখি, নিজের উপর কনফিডেন্স রাখো, সাহস রাখো যে হ্যাঁ, পারবো আমরা করতে। ঠিক আছে? তারপরে তোমরা যেভাবে বললাম এই কটি তোমরা ঠিকঠাক করে একটু প্র্যাকটিস করো। এই 2-4 দিন যা সময় আছে, দেখবে তোমাদের পাস মার্কস যেটা তোমরা বলছো অবশ্যই কিন্তু উঠে যাবে। চিন্তার কিছু কারণ নেই। আবার বলে রাখি, এলপিপি থেকে ছবি প্র্যাকটিস করো। ঠিক আছে? ডেফিনেশনগুলো মুখস্থ করে নাও। স্ট্রেট লাইন থেকে অ্যান্সার অবশ্যই দিতে হবে। স্ট্রেট লাইন থেকে সোজা প্রত্যেকেই পারবে। বিশাল কিছু সূত্রও বড় নয়, বিশাল কিছু জটিলও নয়। তোমরা শুধু আমার চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে দেখো স্ট্রেট লাইন থেকে যে চ্যাপ্টারগুলো আমি করিয়েছি, একটি একটি করে কোশ্চেন আবারও বলছি, তুমি দেখো। ওর কনসেপ্টটা জানো যে কীভাবে করতে হয়, ব্যাপারটা কী, জাস্ট এটা বুঝো, আর কিছু করতে হবে না। ঠিক আছে? ভেক্টর এলজেব্রা বা তুমি যদি ভেক্টর প্রোডাক্ট দেখো, তাহলে এর ফর্মুলাগুলো দেখো। ছোট, ছোট কোশ্চেনগুলো দেখো যে কীভাবে এগুলো ফর্মুলাগুলো ইউজ হচ্ছে। আর কিছু করার দরকার নেই। ঠিক আছে? তাহলে আর ইন্টিগ্রেশন যেটা বললাম, ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো মুখস্থ রাখো। ছোট, ছোট ইন্টিগ্রেশন যদি পরীক্ষাতে দিয়ে দেয়, সোজাসাপটা নামিয়ে দেবে, কী অসুবিধা আছে? তাহলে ইন্টিগ্রেশন কিংবা বাই পার্টস হোক বা যে ফর্মুলাগুলো তোমাদের রয়েছে, মেথড অফ সাবস্টিটিউশন হোক, তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদেরকে একটু আধটু জেনে রাখতে হবে বা দেখে রাখবে। যদি ঠিকঠাক পড়ে তাহলে অবশ্যই কিন্তু করবে। আর যেটা নির্দিষ্ট সমাকলের চ্যাপ্টারটা বললাম, সেখান থেকেও কিন্তু তোমরা টার্গেট করতে পারো অবশ্যই। কারণ ওখান থেকে যে বাউন্ডেড রিজনটা দেবে সেটা কিন্তু খুব সোজাসাপটা দিবে। 2 নাম্বারের কোশ্চেনের জন্য বলছি কিন্তু। এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষ দ্বারা সরাসরি সীমাবদ্ধ হবে। তাহলে ক্ষেত্রফলটা তোমরা ওই ডেফিনিট ইন্টিগ্রাল ইউজ করে খুব সহজেই করতে পারবে। তাহলে আমি বলব যে ওই চ্যাপ্টারের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে, সেইগুলো 2-4 টি দেখে নাও যে কার্ভগুলো কেমনভাবে আঁকতে হয়। একটা রাফলি ছবি তো আঁকতে হবে। ছবিটা কেমন করে আঁকবে, কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করবে, এটা জাস্ট একটু দেখে নাও। তারপরে দেখো সব ইজি, সব কিন্তু করতে পারবে। তাহলে মোটামুটি আমি যেভাবে তোমাদেরকে বললাম, এভাবে তোমরা প্র্যাকটিস করো। দেখবে পাস মার্কস আরামে উঠে যাবে। ঠিক আছে? চিন্তার কিছু কারণ নেই। ঠিক আছে? তো চলো এগুলোই প্র্যাকটিস করো। অল দ্য বেস্ট পরীক্ষার জন্য। ঠিক আছে?